আসসালামু আলাইকুম। আমি রাজু আহমদ খান, গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান, পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক। আজকে এবেলায় লাইভে আসলাম একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। সেটা হচ্ছে রাজনৈতিক নেতৃত্ব বিকাশ। আপনার শিরোনামে দেখতে পাচ্ছেন রাজনৈতিক নেতৃত্ব বিকাশ শিরোনাম দিয়েছি। তো এই রাজনৈতিক নেতৃত্ব কারা দিবেন এবং কাদের যোগ্যতা আছে, কম বেশি খুঁটিনাটি কিছু আলোচনা করবেন। আপনারা যারা শুনবেন এটাকে গুরুত্বের সাথে নেবেন এবং এখানে কোনো ব্যক্তিগত আক্রমণের বিষয় নয়, কাউকে ছোট করা হচ্ছে না, হবে না। কোনো গোষ্ঠীকে ছোট বড় করবার বিষয় নয়। রাজনীতি এমন একটি বিষয় যেটা নেতৃত্ব কে দেবেন, সাংগঠনিক কাজ কারা করবেন, কর্মী কারা হবেন, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। এখানে নারী পুরুষ উভয় নেতৃত্ব দিবেন, কিন্তু কিছু কিছু জায়গা আছে যে এইগুলোর নেতৃত্বটা মানে বুদ্ধিশুদ্ধির ব্যাপারে আমাদের গুণগত, আমাদের জিনগত, আমাদের সৃষ্টির রহস্যের আড়ালে অনেক তথ্য থাকে, সেগুলো কিন্তু কিছুটা ব্যাখ্যা হওয়া প্রয়োজন। এজন্য এই আলোচনা শুনবেন, আর দুঃখ পাবেন তা হবে না। এটা একটা যৌক্তিক দর্শন তত্ত্বের ভিত্তিতে আলোচনাটা হচ্ছে। সেই আলোচনায় আমি যোগ দিয়েছি। আমার সঙ্গে আছেন দার্শনিক আবু মহিম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছেন। আমরা আলোচনার শিরোনাম করেছি রাজনৈতিক নেতৃত্ব বিকাশ। এই বিকাশটা সেই বিকাশ না, অনেকে বলে বিকাশ নূর বা ওই যে পাঠাও নগদ। এটা বিকাশ এই অর্থে ব্যবহার করা হচ্ছে যে নেতৃত্বটা কীভাবে বিকশিত করা যায় এবং নেতৃত্বটা কারা সাধারণত দিবে। একটা রেলগাড়ি যেমনি চলে, এই রেলগাড়ির বগি বা ইঞ্জিন কে হবে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আপনি কিছু বলবেন এই ব্যাপারে? ধন্যবাদ আপনাকে। শিরোনামটা রাজনৈতিক নেতৃত্ব বিকাশ। বাংলাদেশের প্রেক্ষাপটে আমার কাছে মনে হয় রাজনৈতিক নেতৃত্বের বিকাশ না হতাশ, এরকমই মনে হচ্ছে আর কি প্রেক্ষাপট। কারণ স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত দেখেছি যে সঠিক ট্র্যাকে তারা দেশ চালাতে পারেনি। আচ্ছা, এখন এই যে পারেনি, কেন পারেনি, এটা কিন্তু মানে দর্শনের ব্যাপার। এটা সাধারণ দৃষ্টিকোণ থেকে এটা বোঝানো যাবে না। তো আমি একটা কথা বলে থাকি যে বাংলাদেশে কোনো সমস্যা নাই। বাংলাদেশে এত সুন্দর একটা দেশ, এরকম পৃথিবীতে খুব কম দেশ আছে। আমি এই কথাই বলেছি যে বাংলাদেশে কোনো সমস্যা নাই। আপনি বলবেন যে হাজার হাজার সমস্যা, আমি বলছি কোনো সমস্যা নাই। শুনতে কেমন শোনা না? আমি বলছি বাংলাদেশের মাটির উপরে এবং নিচে যে ধন সম্পদ রয়েছে তার যদি সুষ্ঠু ব্যবহার হয়, বাংলাদেশ গরিব থাকতে পারে না, বাংলাদেশ অভাবী হতে পারে না। আমরা গরিব তবে সততায়, আমরা অভাবী তবে জ্ঞানে। যে জাতির মধ্যে জ্ঞান এবং সততার অভাব রয়ে গেছে, সে জাতির ধন সম্পদ যতই থাক, সে জাতি কোনোদিনও উন্নতি করতে পারে না। আমি দীর্ঘদিন থেকে এরকম কথা বলে আসছি। আমি যখন এই কথা বলি, সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে বলেছি, আপনার এখন থেকে ৪৫ বছর আগে যখন এই কথা বলেছি, আমরা খুব সীমিত আকারের গ্যাস পেয়েছি। আজকে দেখেন আমরা এমন সব খনিজ সম্পদ পেয়েছি, আমরা তেলের খনি পেয়েছি, আমরা লোহার খনি পেয়েছি, আমরা তারপর স্বর্ণের খনির কথা বলা হয়েছে। সবচেয়ে উৎকৃষ্ট মানের একটা খনিজ সম্পদ হলো ইউরেনিয়াম আমরা পেয়েছি। এবং ব্রহ্মপুত্র নদীতে আপনার বলা হয়েছে হীরকের খনি পাওয়া গেছে এবং সেখানে যে বালু আছে অত্যন্ত মূল্যবান। এত খনিজ সম্পদ থাকার পরও বাংলাদেশটা কেন গরিব? বাংলাদেশ তো পৃথিবীতে 10টি, আমি শুনেছি হীরকের না, তার থেকে মূল্যবান খনিজ সম্পদ আছে। এআই টেকনোলজি কাজে ব্যবহৃত কিছু উপাদান। জি, অনেক মূল্যবান খনিজ সম্পদ আছে। এত সম্পদ থাকার পরেও বাংলাদেশের মানুষ ফুটপাতে রাত্রি যাপন করে।
তার কারণ হলো যে আমরা এই যে খনিজ সম্পদ আহরণ করার মতো যোগ্যতা আমাদের নেই, আমাদের জ্ঞান নেই। আমি বলেছি যে আমাদের অভাব হলো জ্ঞানের, আমাদের অভাব হলো সততার, এবং জ্ঞান এবং সততার অভাবের কারণে বিদেশি মানে গোয়েন্দা সংস্থাগুলো আমাদের উপরে প্রভাব বিস্তার করে রাখে এবং আমাদের বিভিন্নভাবে লোকটোপ দেখাইয়া তাদের মানে বলের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু একটা স্বাধীন দেশে এরকম হবে কেন? এটা তো নেতৃত্বের বিকাশ না, নেতৃত্বের অবক্ষয়। দেশ চালানোর জন্য যতটুকু জ্ঞানের প্রয়োজন আমাদের দেশের রাজনীতিবিদদের সে জ্ঞান নেই। আমি একটা কথা প্রায় বলে থাকি, আমার বইয়ের মধ্যে অনেকবার বলা হয়েছে এই কথাটা, যে পৃথিবীর 99.99 মানুষের জ্ঞান হলো পশু পাখির জ্ঞানের চেয়ে কম। কারণ এই জ্ঞান দিয়ে কি দেশ চালানো যায়? এই জ্ঞান দিয়ে কি কোনো পরিকল্পনা করা যায়? না। এখানে একটা কথা আমি বলে আসছি, অনেক সেমিনারে বলেছি, জ্ঞান এবং মেধার কথা। আমি 45 বছর ধরে আমি জ্ঞান মেধা নিয়ে কথা বলি, যেটা এই কথাটা আমি কখনই কাউকে বোঝাইতে পারি না। দেখেন এই যে এই কোটা সংস্কারের সময় মেধাবীদের দেওয়া হয়েছে 93%, কিন্তু জ্ঞানীদের কোথায়? জ্ঞানীদের কোটা কোথায়? এটা নিয়ে কখনো তারা চিন্তা করতে পারে না। তো এখানে আপনার জ্ঞান এবং মেধার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এই জিনিসটা রাজনীতিবিদদের বুঝতে হবে। এইটা বোঝার পরে আপনার যে ইগুলো যে কর্মচারীদের নিয়োগের পদ্ধতি কিভাবে হতে হবে এটা বের করতে হবে। জ্ঞানী মেধাবী কিন্তু এক না। আপনাদের বুঝতে হবে যে জ্ঞানী এবং মেধাবীর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। মেধাবী কাকে বলে? যার স্বাভাবিক তুলনায় স্মৃতি বা স্মরণশক্তি বেশি, সেই মেধাবী। আচ্ছা আচ্ছা। এখানে বলা হচ্ছে মেধা ক্যান প্রডিউস নাথিং, সমাজকে কিছু দিতে পারে না আনলেস অ্যান্ড আনটিল ইট ইজ ফিল্ড আপ উইথ এক্সপিরিয়েন্স। অভিজ্ঞতালব্ধ জ্ঞান দিয়ে এটাকে পূর্ণ করতে হবে। কিন্তু আমরা কি জ্ঞান নিয়ে এই মেধাকে পূর্ণ করলাম? এ পর্যন্ত আমরা যা কিছু পড়ছি পাঠ্যপুস্তকে, কোনো বিষয় সঠিক ধারণা প্রাচীনকালের মনীষীরা দিতে পারেনি। যেমন দর্শনের ফার্স্ট কোডের বইটি মন সম্পর্কে বলেছেন, হিরাক্লিটাস বলছেন মন হলো আগ্নেয় বাষ্প, অ্যানাক্সিমেনিস বলছে মন হচ্ছে বায়ু। মনটা বায়ু না আগ্নেয় বাষ্প? সম্পূর্ণ ভুল তথ্য। এইগুলো পড়ে আমরা বিএ পাস করলাম, এমএ পাস করলাম। কিন্তু মেধাবীদের সম্পর্কে নেতিবাচক কিছু কথা আসছে। একজন মেধাবী ক্রিমিনাল হতে পারে, একজন ক্রিমিনাল মেধাবী হতে পারে। জ্ঞানীরা কখনো ক্রিমিনাল হবে না। কিন্তু এদের ক্ষেত্রগুলো দেখেন, জ্ঞানী মেধাবীদের ক্ষেত্র হলো যে ক্ষেত্রের সাথে স্মৃতির বিষয়টি জড়িত। কোনটা? ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, এগুলো মেধাবীদের ক্ষেত্র। এগুলো জ্ঞানীরা কিন্তু এসব বিষয় নিয়ে পড়াশোনা করতে পারে না, তাদের স্মৃতি থাকে দুর্বল। আর জ্ঞানীদের ক্ষেত্রে হলো যে ক্ষেত্রের সাথে চিন্তা এবং মননশীলতার বিষয়টি জড়িত। কোনটা? পরিকল্পনা, প্রণয়ন, গবেষণা, বিচার কার্য। এগুলো হলো জ্ঞানীদের ক্ষেত্র। আচ্ছা আচ্ছা। এই ক্ষেত্রে নারী তো দূরের কথা, মেধাবী পুরুষকেও নিয়োগ দেওয়া যাবে না। অথচ নারীকে বানাচ্ছে ম্যাজিস্ট্রেট, ডিসি, সচিব, সহকারী জজ, বিচারপতি। নারীরা বিচার করবে পুরুষের। এই সামান্য জিনিসটি বোঝার মতো যারা দেশ চালায় তারা যদি না বোঝে, তারা কিভাবে দেশ চালাবে? এখানে এখন এদের নিয়োগের পদ্ধতি হলো যে ক্ষেত্রটি জ্ঞানীদের, সেই ক্ষেত্রে জ্ঞানীদের নিয়োগ দিতে হবে, সেক্ষেত্রে মেধাবীদের না। আপনার এই যে যেমন বিচার কার্য, পুলিশের বিসিএস, প্রশাসন, এগুলো হলো জ্ঞানীদের ক্ষেত্র, এগুলো মেধাবীদের ক্ষেত্র না। তো ফলে যে ভিত্তি, আপনারা বাহ্যিকভাবে যত সংস্কার করেন না কেন, কিন্তু ভিত যদি দুর্বল থাকে তাহলে সে দেশ কিন্তু সোজা মানে সঠিক পথে তাকে পরিচালনা করা খুবই কঠিন হয়ে যায়। যেমন
আমার দৃষ্টিতে আমি বলবো এই যে বিচার কার্যে কোনো জ্ঞানীদের নিয়োগ দেওয়া হয়নি, বিসিএস ক্যাডার কোনো জ্ঞানীদের নিয়োগ দেওয়া হয়নি, আপনার প্রশাসনে কোনো জ্ঞানীদের নিয়োগ দেওয়া হয়নি। এইটা হলো ভিত্তি। আপনি উপরে উপরে যত সংস্কার করেন, যদি ভিত যদি শক্ত না হয়, যেমন দালান ধসে পড়তে বাধ্য। আমাদের দেশের এই যে রাজনীতি, এটাকে আমি বলবো যে বিকাশ না, হতাশ। আমরা অত্যন্ত হতাশ এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে। এখন কথা হচ্ছে যে এই বিষয়ে কে পদক্ষেপ নেবে? আমাদের দেশে তো জ্ঞানীদের মূল্যায়ন করা হয় না। আমি বলি যে এগুলো কোনো ব্যাপারই না। জ্ঞানীদের ক্ষেত্রে জ্ঞানী নিয়োগের পদ্ধতি হলো তাদের প্রশ্নপত্র হতে হবে সৃজনশীল, পাঠ্যপুস্তকে পাওয়া যাবে না। তারা জ্ঞান দিয়ে এই প্রশ্নের উত্তর দেবে, কিন্তু সেই চিন্তাটা করার মতো কোনো জ্ঞানী বাংলাদেশে আমি দেখি না। তো ফলে আমাদের দেশ যতই আমরা বলি যে উন্নতির দিকে যাচ্ছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা খুব দুর্বল ভিতের উপরে দাঁড়িয়ে আছে। সেটাই মানে নেতৃত্বের জায়গাটা, আপনি যখন একটা গাড়ি কিনবেন, সেই গাড়িটা কাকে দিয়ে চালাবেন, সেই গাড়ির ড্রাইভার কে হবে, এটার উপরে আপনি নিশ্চয়ই কোনো স্বজনপ্রীতি হবে না, বা আপনি দেখবেন যে মজবুত শক্তিশালী একজন ড্রাইভার আপনার দরকার। তখন কিন্তু আপনি ঠিক করবেন যে কে ভাড়া কাটবে, কে হেল্পার হবে, আর কে ড্রাইভার হবে। সেজন্য শারীরিক শক্তি সম্পন্ন, বুদ্ধি সম্পন্ন মানুষদেরকেই রাজনৈতিক দলের নেতৃত্ব, শীর্ষ নেতৃত্বে আসা উচিত। সে বিষয়ে আপনি তুলে ধরেছেন, এখানে কোনো বিতর্ক সৃষ্টি করার সুযোগ নেই। অবশ্যই নারীরাও নেতৃত্ব দেবে, কিন্তু তাদের সেক্টর, তাদের আলাদা। শীর্ষ নেতৃত্বে আসার ক্ষেত্রে তাদের অনেকগুলো গুণাবলী থাকতে হবে, যেটা সৃষ্টিকর্তার তরফ থেকেই পার্থক্য করা হয়েছে, শুধুমাত্র ভারসাম্য রক্ষা না। তারপরে আরেকটা জায়গায় আমার যথেষ্ট আপত্তি, যে সংসদে একসময় ছিল 30 জন সংরক্ষিত মহিলা আসন, এরপর 50 জন করা হয়েছে, আবার একজন বলছে যে 100 জন হওয়া উচিত। আমি বুঝি না যে কোন জ্ঞান নিয়ে এইরকম কথা বলে। এই যে সংসদে যে আপনার যে সংরক্ষিত মহিলা আসন, তাদের কি ভূমিকা আছে, তাদের কি কাজ আছে? এটা তো জ্ঞানীদের ক্লাব। এর আগেও আমি বলছি, এটা তো জ্ঞানীদের ক্লাব। এখানে নিতে হবে যারা জ্ঞানী তাদের জন্য। এখানে আপনি এভাবে যদি বলেন, তাহলে যদি কোনো নারী বিক্ষুব্ধ হয়, আপনার প্রতি মনক্ষুণ্ণ হয় না, আপনি নারীদেরকে জ্ঞানী বলছেন না। না, অবশ্যই। আমি যদি জ্ঞানী যদি না হন, নারীরা অত্যন্ত মূল্যবান একটি আর কি। নারীরা যে কতখানি মূল্যবান, এটার ব্যাখ্যা আছে এখানে। আমি সেই ব্যাখ্যাটা তো আমি এর আগেও দিছি। নারী হচ্ছে একটা ফুটবল টিমের 10 জন প্লেয়ারের যে গুরুত্ব, একজন গোলকিপারের গুরুত্ব 10 জনের সমান। একজন গোলকিপার ছাড়া পৃথিবীর শ্রেষ্ঠ দলও দুর্বল দলের কাছে জিততে হবে না। একজন নারী হচ্ছে একটা সংসারের গোলকিপার। তাকে কেন্দ্র করে স্বামী, তাকে কেন্দ্র করে আপনার সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, তাকে কেন্দ্র করে সমাজ। হ্যাঁ, সমাজ। তা আপনি নারীকে তো আমি দুর্বল করে কখনো দেখি না। গুরুত্ব দিয়েছেন। হ্যাঁ, আমি কিন্তু আপনি কেন স্ট্রাইকার হিসেবে দেখছেন না? আপনি শুধু গোলকিপার হিসেবে। না, স্ট্রাইকার হিসেবে তাদের সেই যোগ্যতা আল্লাহ দেয়নি। এখানে তো বলা হয়েছে, আপনি স্ট্রাইকারের কথা বলছেন, তাকে জ্ঞানী হতে হবে। জ্ঞানী পুরুষের মধ্যে যেখানে 99.99 মানুষের জ্ঞান হলো পশু পাখির জ্ঞানের চেয়ে কম, সেখানে নারীদের তো কোনো অবস্থানই নেই। এটা তো বিজ্ঞান। সেই সত্য হলে তো পুরুষেরও নাই। না, পুরুষেরও তো নাই। না, এই দেশ চালানোর যোগ্যতা কারো নাই। কে চালাবে? না, সেরা এর মধ্যে না। আমি কিন্তু বলেছি যে তোমরা আমাকে একজন দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক দাও, আমি তোমাদের সোনার বাংলা না, ডায়মন্ড বাংলাদেশ উপহার দেবো। আচ্ছা, এই যে 99.99% মানুষের বুদ্ধি যদি পশু পক্ষী থেকে কম হয়ে থাকে, তাহলে এই দেশ চালানোর নেতৃত্বটা আপনি পশু পক্ষীরে দিয়ে দেন না কেন? পশু পাখির শোনেন, একটা ছাগলকে দিয়ে দেন না। ছাগল, পশু পাখি এবং এখানে কিছু কথা আপনি ব্যাখ্যা দিয়েছেন। 6 শ্রেণীর মানুষ সেই সংজ্ঞার বাইরে। তারা হচ্ছেন বৈজ্ঞানিক, দার্শনিক,
এবং যারা টিপসই দেওয়া মানুষ, যারা দেশের গ্রামের পঞ্চায়েত ব্যবস্থার বিচার মধ্যে আছে, ব্যবস্থা। বিচার ব্যবস্থার মধ্যে আছে, এবং সেই সাথে আপনি আরও বলেছেন যারা নবী রসুল, হ্যাঁ, হুম। এরকম 6 শ্রেণীকে আপনি বলেছেন তারা এই সংজ্ঞার বাইরে, সেটা একটু ব্যাখ্যা করে দেন, নাহলে তো আমাদের সমাজ আপনাকে ভুল বুঝবে। আর এই যে এখানে যেখানে বলা হয়েছে যে পৃথিবীর 99.99 মানুষের জ্ঞান হলো পশু পাখির জ্ঞানের চেয়ে কম। তো তাই যদি হয় তাহলে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মখলুকাত, এই কথাটা কে কোথায় বলেছে? কোরআনে কিন্তু নাই এই কথাটা। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মখলুকাত, এই কথাটা নেই। কি আছে কোরআনে? হ্যাঁ, সূরা আল আরাফের 179 নম্বর আয়াতে বলা হয়েছে তাদের কান আছে শুনিবে না, চোখ আছে দেখিবে না, হৃদয় আছে হৃদয়ঙ্গ করবে না, তারা চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চেয়েও নিকৃষ্টতর হলো। এই মানুষগুলোর কথা বলা হয়েছে। হ্যাঁ, এটা আমি কিন্তু- অবশ্য কোরআন শরীফ ঘেঁটে দেখলাম কালকে, আপনার এই কথা ঠিক আছে। কিন্তু মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এ কথাটা সঠিক, কিন্তু লিখিত কোথাও নাই। এর দুটো যুক্তি আছে। কোরআন শরীফে যদি লেখা না থাকে যে তাহলে এটা সঠিক, এটা প্রমাণ করলেন কিভাবে? এইখানে হলো সমস্যাটা হলো এটা এত উচ্চমার্গের কথাবার্তা। আল্লাহ মানুষের প্রত্যেকটা কাজের প্রত্যেকটা ভাগ ভাগ করে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, এই যে আপনি কোরআনের কোথাও দর্শনের সংজ্ঞা আছে? আপনি পাবেন না। প্রেমের সংজ্ঞা আছে না, এটা হলো দার্শনিকদের ব্যাপার। কোরআনের ব্যাপার যেটা মানে নবীদের যে দর্শন, এটা সম্পূর্ণ মানুষের কল্যাণের জন্য, 100% কল্যাণের জন্য। এই জন্য এটাকে এমনভাবে সাজানো হয়েছে, খোদার তরফ থেকেই সাজানো হয়েছে। জি, আমি অবাক হয়ে গেছি এই কোরআনের এই বিষয়গুলোতে দেখে। আপনার সূরা ইমরানের 7 নম্বর আয়াতে বলা হয়েছে, এই গ্রন্থের কিছু আয়াত আছে সুস্পষ্ট ব্যর্থহীন, এগুলো মূল অংশ, অন্যগুলো রূপক। আচ্ছা আচ্ছা। And রূপক- এখানে এখানে যদি সাধারণ জনগণ আপনাকে প্রশ্ন করে যে আপনি গ্রিন পার্টি বাংলাদেশের সিনিয়র ভাইস চেয়ারম্যান, তাহলে এই গ্রিন পার্টি বাংলাদেশ কি ধর্মভিত্তিক দল? আপনি কি বলেন? না, ধর্মভিত্তিক দল না হলে তো আমি এখানে আসতাম না। আমি কিন্তু অনেকেই, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি কোনো জায়গায় দাঁড়িয়ে আছি, তো দুজন যাচ্ছে, একজন আমাকে চেনে, যখন বলে যে ওই ভদ্রলোককে চেনেন, কয় না, উনি একজন দার্শনিক, উনি তো নাস্তিক, জানলো না, শুনলো না, বুঝলো না, উনি কমেন্ট করে দিলেন। আরে আগে কথা বলেন আমার সাথে। আমি নাস্তিক, অনেক দার্শনিক নাস্তিক আছে নাকি এরকম? ওদের জ্ঞানের লেভেল এত নিচে। দার্শনিক পৃথিবীতে তো আমি, আমার দৃষ্টিতে কোনো দার্শনিক আমি দেখি না এ পর্যন্ত। না, লোকে বলে যে আপনার পরে আর কোনো দার্শনিক আসবে না। হ্যাঁ, এটা অনেকের মুখেই বলতে শুনেছি যে আপনার পরে যে আসবে না, এটা এটা কি করে বোঝা গেল? মানে পরে আমরা তো পরে থাকবো না, আপনি মারা গেলে তো কে আসবে না আসবে আপনি জানেন কি? আপনি অবশ্য এটাকে পক্ষে সমর্থন করে কথা বলেছেন যে হ্যাঁ আমি যুক্তি দিলাম আমার পরে দার্শনিক আর আসবে না। না শোনেন, আমি একটা কথা বলে থাকি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মনীষী ব্যক্তিত্ব পৃথিবীতে কখনো আসেনি আর কখনো আসবে না। আর আমার পূর্বে যারা দার্শনিক আসছে তারা সঠিক কোনো মতবাদ দিতে পারেনি। দেখেন নাই, আজ পর্যন্ত জানতে পারছেন যে মনটা কি? জানতে পারছেন কি বলছে? হিরাক্লিয়াস বলছে মন হলো আগ্নেয় বাষ্প, অ্যানাক্সিমেনিস বলছে আপনার বায়ু। এইরকম দর্শনের প্রত্যেকটা ক্ষেত্রে এরকম উল্টাপাল্টা দর্শনের সংজ্ঞা দিতে গিয়ে বলছে বিজ্ঞানের বিজ্ঞান দর্শন, আবার বিজ্ঞানের সংজ্ঞা দিতে বলছে দর্শনের বিজ্ঞান। যতগুলো বিষয়ে মতবাদ দিচ্ছে ভুল করছে সম্পূর্ণ। তার মানে বোঝা যাচ্ছে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে যে কথাগুলো আছে, এখানে শুধু আদি রাষ্ট্রের কথা বলেছে, সেখানে সবগুলো ভুল। কি ওই ঐশ্বরিক মতবাদ, বিবর্তনবাদ, মাতৃকেন্দ্রিক পৃথিবীতে যুক্তিবাদ ইত্যাদি। অথচ রাষ্ট্রের উৎপত্তির মূল ভিত্তি হয়েছে আপনার এই বিবাহ প্রথা। এখান থেকে বিবাহ প্রথা থেকে আসছে পরিবার, গোষ্ঠী, ক্ষুদ্র সমাজ। অনেকগুলো ক্ষুদ্র সমাজ নিয়ে একটা রাষ্ট্রের উৎপত্তি একজনের নেতৃত্বে। প্রথম আসছে ডিফেন্স, তারপরে অর্থ, বিচার, এরকম কয়েকটা মন্ত্রণালয় নিয়ে একজনের নেতৃত্বে আসছে। এখন বিবাহ প্রথা, আমি কেন বিবাহ করব? সেক্স রাষ্ট্রের উৎপত্তির কারণ, প্রেম ভালোবাসা রাষ্ট্রের উৎপত্তির কারণ, নির্ভরশীলতা রাষ্ট্রের উৎপত্তির কারণ। আদি রাষ্ট্র, আধুনিক রাষ্ট্রের তো কোনো চ্যাপ্টারই ওখানে নেই।
তাহলে কি আচ্ছা কি আমি অনেকে ঠিক পেলাম? আচ্ছা আপনি বললেন যে আগে যে না, সব এখন দার্শনিক ছিল। আপনি যে প্রশ্ন করেছেন, আমি কখনো বলি না, আমি বলিনি, আমি নিজেও বলি না যে আমি দার্শনিক, আমি বলি দর্শনের গবেষক। এই যে না, ছয় না, শ্রেণীর, শেষ দার্শনিক না আমি বলি না, এখানে লোকে বলে। লোকে বলে, এবং লোকে যখন প্রথম বলেছে তখন আমি নিজেও জানতাম না যে আমার পরে দার্শনিক আসবে না। দেখেন, এই ছয় শ্রেণীর মনীষী, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এই ছয় শ্রেণীর মনীষীর কারণে নবী, দার্শনিক, বিজ্ঞানী, লৌহমানব, আল্লাহর অলি এবং গ্রামের টিপসই দেওয়া মানুষ বিচার সালিসি করে। এরা শ্রেণীরা এই 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 সংজ্ঞার বাইরে, এই তো এই সংজ্ঞার বাইরে, আমার এবং প্রশ্ন এই হচ্ছে ছয় যে- শ্রেণীর, আমার প্রশ্ন হচ্ছে যে আমাকে বলতে দাও, আমাকে আপনার অবশ্যই দেবো, ফাঁকে আমাকে ফাঁকে শেষ মাঝে করতে মাঝে দাও। সঞ্চালককে রাখতে হবে। না, আমাকে শেষ মানে আপনি করতে বলছেন দাও। যে আপনার আগে যে দার্শনিক ছিল তারা ঠিকঠাক মতো মতবাদ দেয়নি, তাই না? এবং এটাও আমরা জানতে পারছি যে আপনার পরে আর দার্শনিক আসবে না। তাই আমরা এটা সন্দেহাতীতভাবে বুঝে নিতে পারি যে আপনি একমাত্র দার্শনিক অ্যাকুরেট লাইনে কথা বলছেন। এই ছয় শ্রেণীর মনীষীর কারণে সভ্যতার সূচনা, এই ছয় শ্রেণীর মনীষীর কারণে সভ্যতার উৎকর্ষ। জি, ধর্মপ্রবর্তক, দার্শনিক, বিজ্ঞানী, লৌহমানব, আল্লাহর অলি এবং গ্রামের টিপসই দেওয়া মানুষ। আমার এই কাপড়টা কে আবিষ্কার করছে? বিজ্ঞানী। যদি বিজ্ঞানী না আসতো, আজকে আমরা বন্য প্রাণীর মতো বন জঙ্গলে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াতাম, যার প্রমাণ আফ্রিকার জঙ্গলের জনগোষ্ঠী। রাইট। এই শতাব্দীতে এই ছয় শ্রেণীর মনীষী সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যাবে, এই কথাটা আমি আরো 45 বছর আগে আমার বইয়ের মধ্যে পড়েছি। এখন তো নবী আছে, বলেন? দার্শনিক নেই পৃথিবীতে, আচ্ছা আচ্ছা, পৃথিবীতে নেই দার্শনিক, একজন দার্শনিক নেই। এখন আপনি বলবেন যে আপনি কীভাবে বলেন, এটা একটা প্রশ্ন হবে না? দার্শনিক যদি থাকতো, আপনি এ বিষয়ে আগেও আমি সম্ভবত কথা বলেছি, বলেছেন যে লূত আলাইহিস সময় একটা দেশকে উল্টেই দেওয়া হয়েছিল, আপসাইড ডাউন করে দেওয়া হয়েছিল। কি কারণে? কি কারণে? সমকামিতার জন্য। রাইট। ওখানে আমি এর আগে বলছি যে একটা প্রেমিকা বিয়ের আগে যদি দৈহিকভাবে মিলিত হয়, সেখানে যে পাপ, তার চেয়ে বেশি পাপ পরকীয়া প্রেমে, এর চেয়েও বেশি পাপ হলো সমকামিতা। সেই সমকামিতাকে আমেরিকা, ইউরোপ, রাশিয়া, ফ্রান্স, জার্মানি, ইটালি এবং শ্রীলঙ্কা পর্যন্ত বৈধতা দিয়েছে, অর্থাৎ পুরুষে পুরুষে, নারীতে নারীতে বিয়ে। এবার বুঝতে পারছেন? যদি দার্শনিক থাকতো তাহলে গর্জন করে অর্থ, যেটা বন্ধ করো, এটা এটা অনৈতিক, এটা ঠিক না, বন্ধ করো। কই কোনো দার্শনিক? আমরা যেহেতু বলে নাই, তাহলে দার্শনিক নাই, নাই, আপনি ধরে নেবেন। আর আগামীতে যদি আসে দার্শনিক আসার কোনো সম্ভাবনাই নেই। থিওরি অফ ব্যালেন্স বলছে না, থিওরি অফ ব্যালেন্সের হচ্ছে উপরের দিকে ঢিলটা চলে, ঢিলটা উপরে গিয়ে নিচের দিকে আসে। আমরা কিন্তু দর্শনের শেষ আমাদের আর জানার কিছু বাকি নেই। আমার বোর মধ্যে তো 450 বিষয়ে আমি মতবাদ দিচ্ছি, এমন কোনো বিষয় নেই যে আমার বোর মধ্যে নাই। আচ্ছা, বিজ্ঞান আরো উৎকর্ষ লাভ। আচ্ছা, এখানে একটু মানে রাজনৈতিক নেতৃত্ব বিকাশের ক্ষেত্রে যুব সম্প্রদায়ের কি ভূমিকা হতে পারে? আচ্ছা, আমাকে ওইটা শেষ করে দেন। আমরা নারী থেকে যুবতে যাই না, কথা মাঝখান থেকে যদি আপনি করেন, প্রত্যেকটা জিনিসের একটা মাঝখান যদি আপনি কাট করে দেন, তাহলে তো হবে না। তাহলে তো ভুল বোঝাবুঝির একটা অবকাশ থাকে। এই যে দার্শনিক নাই, বিজ্ঞানী থাকবে তৃতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত। আচ্ছা আচ্ছা, তৃতীয় বিশ্বযুদ্ধ এমনভাবে হবে, তৃতীয় বিশ্বযুদ্ধ তো লেগে গেছে, এটা শেষ হবে পারমাণবিক যুদ্ধের মধ্য দিয়ে। এরপরে আর জ্ঞান বিজ্ঞান এবার উৎকর্ষ লাভ করবে না, এরপরে আদি বর্বর যুগে ফিরে যাবে। কিন্তু পারমাণবিক পরে তো 10টা শক্তিশালী রাষ্ট্র পারমাণবিক ক্ষমতা শক্তিধর, এরপরে কিন্তু আরো 3টা রাষ্ট্র লেজার পারমাণবিক শক্তিধর। তার মানে এর পরবর্তী এডিশন, আপনি পারমাণবিক দিয়ে শেষ করছেন কেন? এরপরে তো আরো নতুন নতুন। আমার কথা হচ্ছে যে পারমাণবিক যুদ্ধ, এটা আইনস্টাইন বলছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে কিনা জানি না, চতুর্থ বিশ্বযুদ্ধ হবে, ইটপাটকেল লাঠি ছোড়া নেই। আমি এখান থেকে বলছি লেজার হোক আর এসটাই আরো উন্নত হবে, আরো উন্নত হবে। বিজ্ঞান এত উৎকর্ষ লাভ করবে, এই মানুষটা এখন মারা গেছে, কিন্তু এই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি বিজ্ঞান ওখানে পৌঁছাতে পারে, তাহলে ওই মানুষটাকে আবার সাময়িক। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার এটা আমি সম্পূর্ণ ক্লিয়ার বুঝতে পারছি। মনে করেন যে আমি যখন বুঝতে পারলাম, তাহলে এই এই অধ্যায়টা আমরা এখানে শেষ করে পরের অধ্যায় যেতে পারি কি? যুব সম্প্রদায়কে রাজনৈতিক নেতৃত্ব বিকাশের ক্ষেত্রে তাদের কি করা উচিত? প্রথম যারা যুব সমাজকে হ্যান্ডেল করবে, এটা হলো তাদের দায়িত্ব। আচ্ছা, যারা
এই যুব সমাজ যারা রাজনীতিতে ঢুকছে, হ্যাঁ হ্যাঁ, তাদের হ্যান্ডেল করবেন না? আপনি তো সিনিয়র ভাইস চেয়ারম্যান গ্রিন পার্টি বাংলাদেশের। না সিনিয়র বাচ্চা আমার কতজনের চেনে হাজার বাংলাদেশ হাজার না, অনুষ্ঠান। বাংলাদেশে লাখ একজন লাখ দার্শনিকের আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি 450 বিষয়ে মতবাদ দিয়েছি। আপনি একটা প্রশ্ন নিয়ে আসেন যে কোন বিষয়টি আমার বইয়ের ওই মধ্যে যে নেই। প্রশ্ন বললাম যে যুব সম্প্রদায়কে রাজনৈতিক নেতৃত্বের বিকাশের ক্ষেত্রে তাদের কি করা উচিত? এদের তো যারা যারা নেতৃত্ব দিচ্ছে তারা তাদের হ্যান্ডেল করতে পারতেছে না, তারা এত মানে নেতা নাই, না। তাহলে সেক্ষেত্রে আপনি এই দায়িত্ব নেন। আমি নেব না, আমি নেব না, কে নেব সেটা হলো ভিন্ন কথা। আমাকে আমার জায়গায় যদি আমাকে দেওয়া হয়, যেমন শিক্ষানীতি আমি তৈরি করে দেবো। আমাকে যদি সক্রেটিস বলছে রাষ্ট্রনায়ক হতে হবে দার্শনিক, সক্রেটিস দার্শনিকরা কিন্তু দেশ চালাতে পারে না। দার্শনিকরা হবে পরামর্শ দেবে। হ্যাঁ, রাষ্ট্রনায়ক হইতে হবে জ্ঞানী লৌহ মানব, যার মধ্যে থাকবে জ্ঞান, সততা, ন্যায়পরায়ণতা, ত্যাগ, মানবিক মূল্যবোধ যার মধ্যে থাকবে। কিন্তু দেশ চালাবে না, সেই থাকবে। দার্শনিকের হবে এই লৌহ মানবের উপদেষ্টা। আচ্ছা, পরামর্শ দেবে, পরামর্শ। আমি তো মনে করি যে বাংলাদেশে কোনো সমস্যা তো নাই, বাংলাদেশে ছিনতাইকারী থাকবে না, বাংলাদেশে থাকবে না, কি বলে, দুর্নীতি থাকবে না। এক ভদ্রলোক দেখেন, কি নামটা যদি ভুল না করে, মাহবুব করিম সেক্রেটারি বলছে যে আমাকে কিছু জনবল দেন, আমি দুর্নীতি বন্ধ করে দেবো। তারা এরপরে ওখান থেকে সরাই দেওয়া হচ্ছে। তাহলে কি করেছো? আমি তো যদি ওইরকম কোনো ক্ষমতায় যেতে পারতাম, আমি ওই লোককে আমি নিয়ে আসতাম। ঠিক আছে, আপনি কিভাবে দুর্নীতি চাই না, তবে সমাজে অপরাধ থাকতে হবে। এটা কিন্তু আর কেউ বলেনি না, অপরাধ থাকতে হবে। কারণ অপরাধ হলো সভ্যতার অলংকার। অপরাধ করতে হবে নাকি? অপরাধ থাকবে, করতে হবে না, অপরাধ থাকতে হবে। কত পার্সেন্ট? 30%। এখন সেইটা যদি 95% হয়, তাহলে কি হয়? পুরো স্ট্রাকচার 30% পর্যন্ত অপরাধ থাকতে হবে না। আমার মনে হয় যে আপনি একটু এইভাবে বলেন, 30% পর্যন্ত অপরাধটাকে মানে ডিলিট করা যায় না, থাকতে হবে বললে আপনি এন্ডোর্স করতেছেন, আপনি অপরাধীদের পক্ষে চলে গেলেন। আর যে অপরাধকে 100% নির্মূল করা যায় না, কেন যায় না? এটা মানুষের দ্বারা সম্ভব না, এই নেতৃত্ব দ্বারা যায় না। এ কথা বলা যাবে, আমি বলবো না। যায়, কিন্তু এটাকে অ্যাভয়েড করা এটা অটোমেটিক হয়ে যায়। কোনো এক মন্ত্রী কোনো এক সরকারের আমলে বলেছিল যে ঘুষ একটা স্পিড মানি, এরকম বলতে যাবেন না, পরে গ্রিন পার্টি বাংলাদেশ ছেড়ে সবাই। না, আমি ওই কথা বলতে চাই না, কিন্তু যেটা সত্য সেটা তো আমার মুখ থেকেই বের হয়ে যাবে। অবশ্যই আপনার মুখ থেকে বের হবে। অপরাধের মানে ন্যূনতম মাত্রা 30% এটা একটা উদাহরণ দেই। যাদের ডায়াবেটিস আছে, আপনার ডায়াবেটিসের একটা মাত্রা থাকবে। আচ্ছা, মাত্রাটা কত? 8-9%। সেটা যদি হয়ে যায় 3%, তাহলে কি হয়? এটা বলে কি হাইপো হয়ে যায়। এর চেয়ে যদি বেশি হয়ে যায়, যেমন আছে 14, 15, 20, তখন কি হয়? কিডনি নষ্ট হয়, চোখ নষ্ট হয়, ইত্যাদি। তাহলে এইরকম একটা মাত্রা থাকতে হবে, অপরাধের ওই রকম একটা মাত্রা থাকতে হবে। আচ্ছা, এটা হলো যে এই মাত্রাটা থাকতে হবে না, এই মাত্রাটা এর নিচে নামানো যায় না। অপরাধটা মানুষের যেই ওটা নিচে নামানোর যে আচরণের যে জিনগত সিস্টেম সৃষ্টিকর্তা তৈরি, এবং নাহলে তো সৃষ্টিকর্তা দুর্যোগ বানাতেন না, রাষ্ট্র তৈরি হলে জেলখানা বানাতো না। আমি এই জন্য বলছি যে এটা হলো সভ্যতার অলংকার। আপনি যে কথা অলংকার কেন আমি বলবো, এটা ফিলোসফিক্যাল কথা, আমি বলবো অলংকার, সভ্যতার অলংকার। সঙ্গে তো অনেকেই একমত হবে না, আমার কোনো ব্যাপারে তো একমত হবে না। অলংকার মানে তো এটাকে ওই হিসাবে বলছেন, আপনি ওই হিসাবে না। আমি কি বলবো, আমি যেটা বলার আমি ফিলোসফিক্যাল দৃষ্টিকোণ থেকে বলছি। আপনি যদি এত তাড়াতাড়ি বোঝেন তাহলে তো আর এদেশে থাকতে মানে এটা কি কোনো গুণগত মান আছে কিনা? মানে এই 30% যে আপনি বলছেন অপরাধ, এটা একটা অলংকার, এটা কি আমাদের পরিবেশ সমাজের কোনো মঙ্গল করছে কিনা? আপনি তো বললেন যে যদি অপরাধ না থাকতো তাহলে কোর্ট বিচার অমুক তমুক এগুলো থাকতো না। হ্যাঁ, এর জন্যই এটা থাকতো। ও আচ্ছা, এটার উপরে নির্ভর করে কিছু উকিলে পয়সা পায়, কিছু মৌরি পয়সা পায়, কিছু আদালতের বিচারকরা বেতন পায়। এটা কিন্তু চমৎকার আইডিয়া বলছেন, আমি তো এটা কখনো ভাবিনি। আমি যদি অলংকার বলে থাকি, আপনি এর পরবর্তীকালে ব্যাখ্যা চান। আমি তো এরকম তো, আর আমার এই কথা যে আজকের
45 বছর ধরে আমি জ্ঞান মেধা নিয়ে আপনার কথা শুনছেন আকবর হোসেন। আমি জ্ঞান এবং মেধা নিয়ে কথা বলে আসছি আজকে 45 বছর ধরে। আচ্ছা, আজকে পর্যন্ত আমি বুঝাতে পারিনি এর পার্থক্যটা। বুঝতে পারছি। এরা ওই সেমিনারেই বলতে থাকে যে জাতি মেধাবীদের মূল্যায়ন করতে জানে না সে জাতি কোনোদিনও উন্নতি করতে পারে না। অ্যাবসলিউটলি রং কনসেপশন, বোগাস কথা। কথাটা হবে যে জাতি জ্ঞানীদের মূল্যায়ন করতে জানে না সে জাতি কোনোদিনও উন্নতি করতে পারে না। আচ্ছা আচ্ছা। তা আমাকে যদি এত লোক চেনে, তা আমি বলতেছি যে আমি শিক্ষানীতি আমি তৈরি করে দেবো। বিশেষ ক্যাডারের যে পরীক্ষা নীতি আমরা আলোচনা শেষ করব। অনেক কথাই হয়েছে। আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন এবং আমাদের দার্শনিক আবু মহিম মুসা, সিনিয়র ভাইস চেয়ারম্যান গ্রিন পার্টি বাংলাদেশ, তার কোনো বই সংগ্রহ করতে চাইলে করতে পারেন। সৃষ্টি থেকে ধ্বংস একটি বই আপনাদের দেখালাম। এখানে কিন্তু আমাদের ফ্রন্ট ক্যামেরা থাকায় লেখা উল্টো এসেছে। বইটির মূল্য কত? 800 টাকা। বইটির মূল্য মাত্র 800 টাকা এবং এটার পাতা আছে 300-র উপরে এবং এই বইটি আপনি সংগ্রহ করতে পারেন। এই নাম্বারটা বলবো? আমি বলে দিচ্ছি 01971 612847। আচ্ছা আচ্ছা, এই নম্বরে যোগাযোগ করলে এই বই পাবেন। এখান থেকে জানতে পারবেন। 4টি বই। এখানে যে বইয়ের কথা বললাম সৃষ্টি থেকে ধ্বংস, এবং তাছাড়াও আরও বই আছে। জ্ঞানের গতি ও প্রাকৃতি, অস্তিত্ববাদ ও নাস্তিকতা, জীবন সম্পর্কে দার্শনিক ভাবনা। এই 4টি বইয়ের মধ্যে 450 বিষয় আছে। অবশ্যই এগুলো চুলচোরা বিশ্লেষণ হওয়া দরকার। এবং আপনার কথা শুনছেন শহীদ মঞ্জুর, ডক্টর শহীদ মঞ্জুর, নজরুল বিশ্লেষক, গবেষক। আমরা নজরুল বিশ্লেষক এই শহীদ মঞ্জু ভাইকে বহু জায়গায় যেতে দেখেছি, বহু জায়গায় উনি ওনার জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছেন, কিন্তু উনি বারবারই আমাদের এই পলিটিক্স ক্লাবে আসার কথা চিন্তা মাথায় রাখেননি। উনি হয়তো রাজনীতিকে ভালো মতো চর্চা ব্যাখ্যাটা দিতে পারবেন এবং গুণগত বিশ্লেষণ করতে পারবেন। আপনাকে আমাদের পলিটিক্স ক্লাবের অনুষ্ঠানে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার একজন প্রিয় পছন্দের মানুষ, নজরুল প্রেমী, নজরুল গবেষক শহীদ মঞ্জুর শুনছিলেন আকবর হোসেন। আমরা কথা বলছিলাম দার্শনিক আবু মহিম মুসা। এমন কিছু কথা আছে যেগুলো আপনার সাধারণত শোনেননি, সেই কথাগুলো আমরা শুনছি, যার পক্ষে অকাট্য কিছু যুক্তি আছে এবং সেই যুক্তিগুলো অবশ্যই উনি দাঁড় করাবেন। এবং ওনার বইয়ের মধ্যে উনি লিখেছেন। আমরা আজকে অনুষ্ঠানে আপনাকে উপস্থিত হয়ে কিছু কথা বলবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আমরা সে সাথে অবারিত ইন্টারনেট আসার জন্য এই সরকারকে অনুরোধ করছি, আরও একটু তথ্য প্রযুক্তিকে মনোযোগ দিন, বরাদ্দ বাড়ান। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।